হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। বন্ধুরা, তোমরা যারা ডব্লিউপি বা কেপি বা আপকামিং যে সমস্ত এক্সাম দিচ্ছ যেখানে ইংলিশ অর্থাৎ অবজেক্টিভ ইংলিশ থাকে, সেখানে কিন্তু প্রতিটা ক্লাস আমি যে করাচ্ছি তোমাদের মডেল প্র্যাকটিস সেট, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো রকম স্কিপ না করে তোমরা প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের ডব্লিউপির জন্য বিশেষ উপকার হবে। তো চলো আমরা প্রথমে আজকের যে কোশ্চেনটি আছে সেটা দেখে নেবো। প্রথমে আছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করার জন্য এখান থেকে সঠিক যে অর্থটা, সে অর্থটাকে আমাদের বেছে নিতে হবে। প্রথমে দেখো, হি ওয়াজ অফেন্ডেড, সে ক্ষুব্ধ ছিল, ড্যাশ মি আনজাস্টলি, অর্থাৎ আমার প্রতি অযথা সে ক্ষুব্ধ ছিল। এবার দেখো এখানে কতগুলি ওয়ার্ড আছে। প্রথমে আমাদের জানতে হবে যে অফেন্ডেড, অফেন্ডেড এর অর্থ কি, সেটা হচ্ছে ক্ষুব্ধ থাকা, ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ থাকা। অফেন্ডেড অর্থাৎ এটাকে আমরা ট্রাভেলডও বলতে পারি, ট্রাভেলড, বা আমরা এটাকে আমরা আনকোয়াইটও লিখতে পারি, আনকোয়াইট, আনকোয়াইট, এবং যার অর্থ হচ্ছে ক্ষুব্ধ থাকা। তো এবার আমরা অ্যাট কখন ব্যবহার করি? অ্যাট যখন আমরা কোনো নির্দিষ্ট স্থান, তাহলে কি নির্দিষ্ট স্থান বা কোনো সময় প্রকাশ করি, তখন আমরা অ্যাট ব্যবহার করি। সুতরাং এখানে তো আমরা কোনো সময় বা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছি না, সুতরাং অ্যাট হবে না। তারপরে দেখো ফর, অর্থাৎ যখন কোনো পারপাস বা যখন উদ্দেশ্যকে প্রকাশ করি কোনো লাইনের মাধ্যমে, তখন কিন্তু আমরা ফর ব্যবহার করি, সুতরাং এখানেও হবে না। এরপরে দেখো উইথ আছে আর টুয়ার্ডস আছে। তো টুয়ার্ডস আমরা জানি যে ডিরেকশনের ক্ষেত্রে ব্যবহার করি, ডিরেকশন বোঝাতে। আমরা এখানে কোনো ডিরেকশন যেহেতু বোঝাচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রেও আমরা টুয়ার্ডস ব্যবহার করব না। আর হচ্ছে উইথ দেখো, সুতরাং এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। আর উইথ কেন ব্যবহার করা হবে সেটা আমি বলছি। যখন কারোর প্রতি কোনো ফিলিংস বা রিয়াকশনস যখন প্রকাশ করা হয়, রিয়াকশনস, তখন কিন্তু আমরা এই উইথ ব্যবহার করি। তাহলে এখানে সঠিক উত্তর হবে উইথ। তাহলে কি, হি ওয়াজ অফেন্ডেড উইথ মি আনজাস্টলি, সে আমার প্রতি ক্ষুব্ধ ছিল কি অযথা বা বিনা কারণে আমার প্রতি ক্ষুব্ধ ছিল। চলো নেক্সট দেখবো। আর তোমাদের যে সমস্ত এক্সট্রা ওয়ার্ডগুলি আমি লিখে দেবো সেগুলি অবশ্যই লিখে নেবে, কারণ এগুলো সিনোনিম অ্যান্টোনিমস এর ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে আসবে। নেক্সট আছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার অর টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো, while I dash in the library, আচ্ছা, someone threw a ball through the window। তো এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলি থেকে আমাদের এখানে সঠিক যে ওয়ার্ড বা ফ্রেজ, সেটাকে আমরা তুলে নিয়ে এখানে বসাবো এবং এই লাইনটাকে সম্পূর্ণ করব। তো লাইনটা আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে এই যে থ্রিউ অর্থাৎ ভার্ব, এই যে সেকেন্ড ভার্ব, এটা কিন্তু ভি2, থ্রো থেকে থ্রিউ এসছে, সুতরাং এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমাদের একটু পাস্ট টেন্সে লিখতে হবে। আর হোয়াইল যখন ব্যবহার করা হয় তখন জানবে যে পাস্টের যখন দুটো কাজ, বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন দুটো কাজ পাশাপাশি চলতে থাকে, তখন কিন্তু আমরা হোয়াইল ব্যবহার করি। তাহলে এখানে দেখো, যেহেতু এটা পাস্ট টেন্স, সুতরাং অ্যাম সিটিং তো হবেই না, কারণ এটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। তারপরে দেখো, হ্যাড বিন সিটিং, ওয়াজ সিটিং, এই দুটো আমরা পাস্টে দেখতে পাচ্ছি। আর ওয়াজ সিটেড এটা হবে না, কারণ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েস এখানে হবেই না, কারণ এখানে আমরা বাই বা কোনো কিছু দেখতে পাচ্ছি না সেরকম, সুতরাং এটা হবে না। আর এখানে আমরা বলেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে, তো এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি আর পাস্ট কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করি সেটা আমরা একটু জানি। যখন অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হয়ে কোনো কাজ চলছিল এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে কাজটি শেষ হয়ে যায়, তখন কিন্তু আমরা হ্যাড বিনের ব্যবহার করি। তো সুতরাং এখানে এই অপশনটা কাজ করবে না। তো অপশন নাম্বার সি কিন্তু এখানে রাইট অ্যান্সার, ওয়াজ সিটিং, অর্থাৎ অতীতে দুটো কাজ সাইমালটেনিয়াসলি বা পাশাপাশি একই রকম ভাবে চলতে থাকলে তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে হোয়াইল আই ওয়াজ সিটিং, যখন আমি বসেছিলাম, ইন দ্য লাইব্রেরি, সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে কেউ একজন বল ছুঁড়ে মারলো। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালের অপোজিট ওয়ার্ড কি? এখানে আমরা কতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি, সুতরাং এই ওয়ার্ডগুলো আমরা মানে জেনে নিই এবং তারপরে দেখবে সুপারফিশিয়াল ওয়ার্ডের সাথে কোনটা ফিট হবে সেটা আমরা সহজেই ধরে নেব বা সহজেই সেটা আমরা বুঝতে পারবো। তো দেখো এখানে সুপারফিশিয়াল
আর তার জন্য কতগুলো 4টি অপশন রাখা হয়েছে এবং এটার অপোজিটর কিন্তু এটা আনতে হবে। তো সুপারফিশিয়ালও আমরা দেখে নিতে পারি আগে, অসুবিধা নেই। ভাষা ভাষা, সুপারফিশিয়াল হচ্ছে ভাষা ভাষা টাইপের, অর্থাৎ যেটা কিনা অগভীর, অগভীর ভাষা ভাষা বা অগভীর যেটা। তাহলে দেখো, আর এর কতগুলো আমরা সিনোনিমসও আগে জেনে নিই, যেমন শ্যালো, শ্যালো অর্থাৎ অগভীর, বা যেটা কিনা নট ডিপ, যেটা কিনা গভীর নয়, বা আমরা বলতে পারি যে আউটওয়ার্ড অর্থাৎ যেটা কিনা বেশ উপরের দিকে বাইরের দিকে থাকে। আচ্ছা, এবার আর্টিফিশিয়ালটা কি? আর্টিফিশিয়াল হচ্ছে আমরা জানি আর্টিফিশিয়াল কৃত্রিম, যেটা হচ্ছে ম্যানমেড, তাই তো। তো আর্টিফিশিয়াল কৃত্রিম, বা এটাকে আমরা এটাও বলতে পারি যে ফলস, অর্থাৎ মানুষের তৈরি বা নকল বলতে পারি, বা এটা ভান করা বলতে পারি যে প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড অর্থাৎ ভান করা, বা আমরা বলতে পারি যে কাউন্টারফেট অর্থাৎ নকল, কাউন্টারফেট, কাউন্টারফেট অর্থাৎ নকল। সুতরাং বা ফর্সড বলতে পারি, ফর্সড নকল। আচ্ছা, এবার হচ্ছে অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট হচ্ছে কি? অ্যাপারেন্ট হচ্ছে আপাতভাবে যেটা দেখতে হয়, অর্থাৎ বাহ্যিকভাবে, যেটা আমরা বলি আপাতভাবে, আপাতভাবে অর্থাৎ বাইরে থেকে যেটা দেখতে, বা এটাকে আমরা বলতে পারি যে এক্সটার্নাল, এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে, বা এটাকে আমরা বলতে পারি অবভিয়াস অর্থাৎ বাইরে থেকে যেটা দেখতে, বা স্পষ্ট, বা আমরা এভিডেন্ট বলতে পারি, এভিডেন্ট। আচ্ছা, এবার ট্রু তো এটা সত্য, অর্থাৎ যেটা অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল, বা যেটা আমরা রিয়েলও বলতে পারি, প্রকৃত বা সত্য যেটা। আর দেখো ডিপ, ডিপ হচ্ছে যেটা হচ্ছে গভীর নয়, সরি ডিপ হচ্ছে গভীর, তো এটাকে আমরা প্রোফাউন্ড বলতে পারি, প্রোফাউন্ড, বা এটাকে আমরা বলতে পারি ডেন্স, ঘন, বা আমরা এটাকে থিকও বলতে পারি। তো দেখো, যেহেতু এটা ভাষা ভাষা বা অগভীর বোঝাচ্ছে, সুতরাং এর অপোজিটর অবশ্যই গভীর হবে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার, ডিপ অর্থাৎ গভীর, আর সুপারফিশিয়াল হচ্ছে ভাষা ভাষা বা অগভীর। চলো এরপরে দেখবো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। দেখো এখানে যে অল্টারনেটিভ রয়েছে সেখান থেকে আমাদের এই যে ইডিয়ামটা রয়েছে তার সঠিক উত্তর বার করতে হবে। যেমন আওয়ার টিচার টেলস আস, আমাদেরকে বলেন ফানি স্টোরিজ অর্থাৎ মজাদার গল্প বলেন, ওয়ান্স ইন এ ব্লু মুন, বাট উই অল এনজয় দেম, কিন্তু আমরা সকলেই সেগুলোকে উপভোগ করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি কথার অর্থ কি? ফ্রিকোয়েন্টলি কথার অর্থ হচ্ছে যেটা হচ্ছে বারবার, অর্থাৎ অফেন বলি আমরা, অফেন অর্থাৎ বারবার, বা যেটা আমরা রিপিটেডলি বলি, রিপিটেডলি, রিপিটেডলি যেটা বারবার হতে থাকে, ঘন ঘন হতে থাকে। এরপরে দেখো রেগুলারলি, রেগুলারলি কি? রেগুলারলি হতে যেটা হচ্ছে নিয়মিতভাবে হয়, অর্থাৎ অর্ডারলি বলতে পারি, অর্ডারলি নিয়মিতভাবে বা সজ্জিতভাবে। আর নেভার হচ্ছে কখনোই না। আর তোমার রেয়ারলি, রেয়ারলি হচ্ছে যেটা বিরল ভাবে বা কদাচিৎ কখনো ঘটে, যেমন অকেশনালি বলতে পারি, অকেশনালি, বা আমরা বলতে পারি সেলডম, যেটা কদাচিৎ অর্থাৎ কখনো সখনো ঘটে, বা আমরা আনইউজুয়ালি বলতে পারি, আনইউজুয়ালি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি আছে যে অনস ইন এ ব্লু মুন, এটার অর্থ হচ্ছে কদাচিৎ অর্থাৎ কখনো সখনো, কদাচিৎ কখনো সখনো, বা আমরা বলতে পারি কি মাঝে মধ্যে। সুতরাং এখানে কিন্তু অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ রিয়ারলি, যেটা খুব কমই হতে থাকে অর্থাৎ মাঝে মধ্যে। তাহলে এখানে আমাদের পুরো লাইনটার মানে হচ্ছে আওয়ার টিচার টেলস আস ফানি স্টোরিজ, আমাদেরকে মজাদার গল্প বলেন, ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ রিয়াললি মানে খুব ঘন ঘন বলেন না, মাঝে মধ্যে বলেন, বাট উই অল দেম এনজয় দেম, কিন্তু বাট উই অল এনজয় দেম, আমরা কিন্তু সেগুলো উপভোগ করি। চলো নেক্সট দেখবো। আর আমি যে সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমাদের লেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই লিখবে তোমরা, এগুলো কিন্তু তোমাদের প্রচুর সাপোর্ট করবে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস মে হ্যাভ এরর, অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সে কোনো এরর আছে কিনা, অথবা যদি না থাকে তাহলে আমরা নো এরর করব। তাহলে দেখো, দ্য ইন্ডিয়ান টিম ডিফিটেড দ্য অস্ট্রেলিয়ান টিম, ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়ান টিমকে ডিফিট করেছিল, পরাজিত করেছিল বাই অ্যান ইনিং, এক ইনিংসে তাদেরকে পরাজিত করেছিল। তো দেখো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে দ্য ইন্ডিয়ান টিম, এখানে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ কারেক্ট, অর্থাৎ এখানে ভি টু ব্যবহার করা হয়েছে। আচ্ছা এখানে অবজেক্টও ঠিক আছে, দ্য অস্ট্রেলিয়ান টিম,
বাই অ্যান ইনিং সমস্যা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তাহলে এগুলো যখন ঠিক আছে, এখানেই সমস্যা আছে, বা সমস্যা নাও থাকতে পারে, কিন্তু সমস্যা এখানে আছে। সমস্যাটা কি সেটা আমি বলছি। এখানে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। তো বাই অ্যান ইনিং হয় না, সেটা কিন্তু বাই অ্যান ইনিংস হয়। ইনিংস হয়, অর্থাৎ এটা মনে হতে পারে তাহলে অ্যান কেন ব্যবহার করা হলো। অ্যান তো আমরা জানি যে একটা হচ্ছে একটি বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট একটিকে বোঝাতে আর কিন্তু আমরা এ বা অ্যান বা দা এগুলো ব্যবহার করি। তাহলে কেন এখানে ব্যবহার করা হয়েছে? তার অর্থ হলো এই অর্থটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, একে কিন্তু আমরা প্লুরাল ফর্মে রাখি, কিন্তু দেখতে প্লুরালের মতো হলেও এটা কিন্তু সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। সুতরাং এর সাথে এস যুক্ত অবশ্যই করতে হবে, কিন্তু এর অর্থ বোঝাবে সিঙ্গুলার। তাহলে এখানে ইনিং হবে না, সেটা হবে ইনিংস। সুতরাং অপশন নাম্বার সি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরর আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট দেখবো, which of the given choices will be the proper word to fill in the blank। যেমন he is taller than you dash 2 inches। আচ্ছা দেখো, he is taller than you, সে তোমার চাইতে লম্বা, dash 2 inches 2 ইঞ্চির দ্বারা 2 ইঞ্চির থেকে 2 ইঞ্চির মধ্যে কোনটা হবে? তাহলে দেখো আমরা উইথ কখন ব্যবহার করি? উইথ কিন্তু আমরা যখন অ্যাকম্পেনিমেন্ট বোঝাই, অ্যাকম্পেনিমেন্ট যখন প্রকাশ করি, অর্থাৎ আমরা যখন সঙ্গ দেওয়ার জন্য কোনো প্রকাশ করি বা কোনো টার্ম ইউজ করি বা কিছু বোঝাই, তখন কিন্তু আমরা উইথ ব্যবহার করি। সুতরাং এখানে হবে না, কারণ এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, অফ কখন আমরা ব্যবহার করি? অফ আমরা তখনই ব্যবহার করি যখন কোনো পজিশন দেখায়, অর্থাৎ কোনো কিছু যখন কোনো অধিকারে থাকে কোনো কিছু, তখন কিন্তু আমরা অফ ব্যবহার করি। সুতরাং এটাও হবে না। আচ্ছা, ইন দেখো, ইন যখন কোনো লোকেশন বা যখন কোনো স্টেট, কোনো অবস্থা বা যখন কোনো টাইম বোঝায়, তখন কিন্তু আমরা ইন ব্যবহার করি। তো এখানে কোনোটাই আমরা এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং ইনও হবে না। তাহলে থাকলো অপশন নাম্বার ডি, অর্থাৎ বাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু বাই। বাইয়ের দ্বারা একটা নির্দিষ্ট মেজারমেন্টকে বোঝায়, আচ্ছা মেজারমেন্টস বোঝায়। তাছাড়া এটা কিন্তু কম্পারিজন বোঝায়, কম্পারিজন প্রকাশ করতে, আর কিন্তু চেঞ্জেস প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি হবে? বাই 2 ইঞ্চিস, হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার চাইতে বড়, বাই 2 ইঞ্চিস অর্থাৎ 2 ইঞ্চি বা 2 ইঞ্চি মেজারমেন্টের দ্বারা। চলো নেক্সট দেখবো, which of the given choices will be the proper or to fill in the blank। দেখো সঠিক এখান থেকে উত্তর কোনটা নিতে হবে এই শূন্যস্থান পূরণ করার জন্য। the ship with its crew dash dash lost। তাহলে দেখো শিপ তার ক্রিউদের নিয়ে, ক্রিউ বলতে অনেক যে সমস্ত সহকর্মীরা থাকে, সেই সহকর্মীদের নিয়ে শিপটা হারিয়ে গিয়েছিল, সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে কিন্তু ক্রিউটা কিন্তু অনেক লোক বোঝাচ্ছে, অর্থাৎ প্লুরাল ফর্ম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের মেন সাবজেক্ট এখানে কি হচ্ছে? সিঙ্গুলার। কারণ এটা কিন্তু যে উইথ ইটস ক্রিউ, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টকে বোঝাচ্ছে, নট এই সাবজেক্টের সাথে যা আছে সেটা। এই উইথটা দেয়া হয়েছে মানে তোমাদের মনে হতে পারে যে ক্রিউ তো প্লুরাল, তাহলে তো শিপের সাথে ক্রিউ আছে, কেন হবে না? না, এটা কিন্তু শিপের সাথে রয়েছে, তো আমরা কিন্তু শিপটাকে ইন্ডিকেট করছি, শিপটাই হচ্ছে এখানে কিন্তু সিঙ্গুলার। সুতরাং এই প্লুরাল ওয়ার হবে না, এখানে ওয়ার গেটিং এটাও হবে না, কারণ প্লুরাল নয়। আর ওয়াজ বিং আর ওয়াজ দেখতে পাচ্ছি, তো ওয়াজ বিং কেন হবে না? ওয়াজ বিং আমরা সাধারণত কোনো প্রোগ্রেসিভ, অর্থাৎ যখন কোনো প্রোগ্রেসিভ প্যাসিভ ভয়েস বা প্রোগ্রেসিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে প্রকাশ করি, তখন কিন্তু আমরা এই ওয়াজ বিং অতীতের কোনো ঘটনা ঘটে চলছিল, তা এই এখানে কিন্তু ঘটে চলছিল এরকম কোনো প্রকাশ পাচ্ছে না, যে শিপটা ডুবে যাচ্ছিল এমন নয়, সেটা একবারই ডুবেছিল। তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট, অর্থাৎ হারিয়ে গিয়েছিল। তো অপশন নাম্বার সি হলো এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান করা যে শব্দটা বা ওয়ার্ডটা, সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু ওয়ার্ড রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে রেফারি ওয়ার্ডটা চাইছে। তো দেখো এখানে রেফারি স্পেলিংটা ভুল আছে, এটা হবে না। দেখো এই যে দ্বিতীয়, এটা কিন্তু রাইট, আর এখানে কিন্তু রেফারি
এটাও কিন্তু অনেকটা রেফারির মতোই আসছে, এটাও রেফারির মতোই আসছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে রেফারি যে সঠিক অর্থ সেটা হচ্ছে REFEREE। তাহলে রেফারির বানান হবে REFEREE, অর্থাৎ এখানে কোনো এ আসবে না, এ থাকবে না, এবং আমরা মোটামুটি এখানে 4টে ই দেখতে পারবো, 4টে ই দেখতে পাবো। দেখো প্রথমে ই, দ্বিতীয় ই, আবার লাস্টে দুটো ই রেফারি বানানে। চলো এরপরে যেটা আছে সেটা আমরা দেখিনি। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখান থেকে সঠিক যে ইডিয়ামটা রয়েছে তার যে সঠিক মানে বা সঠিক যেটা বোঝাচ্ছে যে ওয়ার্ডটা রিপ্লেস করা যায় এখানে বসে, সেটা আমরা দেখব। যে এডমান্ড বার্কে হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। তাহলে এডমান্ড বার্কের ছিল একটা মজাদার গিফট অফ দ্য গ্যাপ বলতে কি, তো গিফট অফ দ্য গ্যাপ আগে আমরা ওয়ার্ডগুলো জেনে নিই, ওয়ার্ডগুলো জানলে কিন্তু আমাদেরকে লিখতে সুবিধা হবে। যেমন ইন্টেলিজেন্স হচ্ছে আমরা বুঝি যে ট্যালেন্ট, দক্ষতা, বা আমরা সাগাসিটি বলতে পারি, সাগাসিটি, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে কি বুদ্ধিমত্তা। তাহলে কি ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তাকে বোঝায়। আর এর সিনোনিমস আমরা জানলাম ট্যালেন্ট আর সাগাসিটি। আচ্ছা, হিউম্যানিটি অর্থাৎ মানবিকতা, তাহলে এটাকে আমরা জানবো কি ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড জানলাম, এটাকে আমরা হিউম্যান কাইন্ডও বলতে পারি, হিউম্যান কাইন্ড, ম্যানকাইন্ড বা হিউম্যান কাইন্ড। আচ্ছা, বা এটাকে আমরা ম্যানহুডও বলতে পারি, ম্যানহুড, মানবিকতা। তারপরে দেখো এটা আছে এলোকুয়েন্স। এলোকুয়েন্স হচ্ছে বাকপটুতা অর্থাৎ অরেটরি, কি অরেটরি, বাকপটুতা অর্থাৎ অরেটরি, বা আমরা ফ্লুয়েন্সি বলতে পারি, ফ্লুয়েন্সি, বাকপটুতা। আর একটা দেখো গুডনেস। গুডনেস হচ্ছে কি যেটা গুণ, দয়া বা ভালো যেটা, তাহলে আমরা এটা গ্রেস বলতে পারি, বা এটাকে আমরা কাইন্ডনেস বলতে পারি, কাইন্ডনেস, বা এটাকে আমরা বলতে পারি নবিলিটি, মহত্বতা, নবিলিটি, বা এটাকে আমরা বলতে পারি গ্র্যান্ডিউর, গ্র্যান্ডিউর, মহত্বতা। তো এখানে আমাদের অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইলোকুয়েন্স বা বাকপটুতা। তাহলে গিফট অফ দ্য গ্যাপের অর্থ হচ্ছে বাকপটুতা, কি বাকপটুতা বা বাগ্মিতা। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ওয়ার্ড। ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড কি? তো এখানে দেখো কতগুলো ওয়ার্ড রয়েছে। তো ওয়ার্ড এর অর্থকে আমরা জানবো। ওয়ার্ডের অর্থ কি? ওয়ার্ডের অর্থ হচ্ছে অদ্ভুত, অদ্ভুত, অর্থাৎ যেটাকে আমরা স্ট্রেঞ্জ বলতে পারি, অদ্ভুত, স্ট্রেঞ্জ, বা আমরা এটাকে বলতে পারি অড, অড অর্থাৎ একটা ভিন্ন রকম। তাহলে দেখো এখানে কতগুলো ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল অর্থাৎ স্বাভাবিক যেটা বোঝায়, বা যেটাকে আমরা কমন বলতে পারি, কমন, বা যেটা আমরা জেনারেল বলতে পারি, কি জেনারেল, স্বাভাবিক, বা যেটাকে আমরা অর্ডিনারি বলতে পারি, অর্ডিনারি। আচ্ছা দেখো ক্যাজুয়াল। তো ক্যাজুয়াল এর অর্থ কি? যেটা হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে, যেটা অর্থাৎ এমলেস, এমলেস, ক্যাজুয়াল হচ্ছে এমলেস, বা আমরা পারপাসলেস বলতে পারি, পারপাসলেস, বা আমরা বলতে পারি মোশনলেস যেটা, বা মোটিভলেস, মোটিভলেস, উদ্দেশ্যহীন। আচ্ছা তারপরে দেখো টায়ার্ড। টায়ার্ড হচ্ছে ক্লান্ত, অর্থাৎ ওয়ারি বলতে পারি, ওয়ারি, বা আমরা বলতে পারি এক্সজস্টেড, ওয়ারি, এক্সজস্টেড, বা আমরা সিক বলতে পারি। আর ওরিড, ওরিড হচ্ছে চিন্তিত, অর্থাৎ অ্যানক্সাস, অ্যানক্সাস বলতে পারি, বা আমরা বলতে পারি কনসার্নড, কনসার্নড, বা আমরা বলতে পারি উইস্টফুল, উইস্টফুল, বা আমরা বলতে পারি থটফুল, থটফুল। সুতরাং এখানে কিন্তু আমরা প্রথমে পেয়ে গেছি অদ্ভুত অর্থাৎ স্ট্রেঞ্জ, বা একটা অন্য ধরনের, যেটা কিন্তু আমরা এখানে অপোজিট ওয়ার্ড খুঁজবো, অর্থাৎ অদ্ভুত ধরনের না হয়ে সেটা নর্মাল বা সাধারণ ধরনের বা স্বাভাবিক ধরনের হবে। সুতরাং এখানে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ যেটা নর্মাল ব্যাপার বলতে পারি, বা অর্ডিনারি ব্যাপার আর কি, স্ট্রেঞ্জ বা অড টাইপের নয়, অদ্ভুত ধরনের নয়। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেট 5। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং যারা প্রথম থেকে দেখছিলে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে
প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। কোনো ডাউট থাকলে সেখানে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো, এবং অবশ্যই আমি পিডিএফ গুলো সেখানে শেয়ার করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় পরবর্তীতে প্র্যাকটিস করতে। তো সকলকে ধন্যবাদ, চলো আজ এই পর্যন্ত।